নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরু করার আগেই বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আরো অনেকে এই অনুষ্ঠান দেখতে পারে। আমরা আমাদের আজকের মতামতের অনুষ্ঠানে ফিরে যাই। মতামতে আজকের শীর্ষক হলো অমিত শাহের এজেন্সির মুখোমুখি দাঁড়াতেই হবে প্রত্যেককে। দেশের সবকটা ভিজিলেন্স এজেন্সি এখন আরএসএস বিজেপির জন্যই কাজ করছে। এই এজেন্সিগুলো তাদের তহবিল ভরানোর জন্য, বিরোধীদের নিকেশ করার জন্য কাজ করছে। যাদের এটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ আছে তারা পেঁপে দিয়ে কচি পাঁঠার রাঙের মাংসের ঝোল ভাত খেয়ে শুতে চলে যান। 2014-তে ক্ষমতায় আসার পরেই এই অস্ত্রকে তারা ব্যবহার করা শুরু করেছে, আর এখন সেটাই এমন এক অস্ত্র যা দেশের মধ্যে যাবতীয় বিরোধিতা, যাবতীয় প্রতিবাদকে বুলডোজ করার কাজে লাগানো হচ্ছে। আর ঠিক তাই কেন্দ্রীয় সংস্থাগুলোর তথাকথিত অপব্যবহারের বিরুদ্ধে সবকটা বিরোধী দল কেবল রাজপথেই নয়, বরং দেশের সর্বোচ্চ আদালতেও লড়াই করেছে, লড়াই চালিয়েছে। 2023 সালের মার্চ মাস 14টা বিরোধী দল একসঙ্গে সুপ্রিম কোর্টে একটা আবেদন দাখিল করেছিল। এই দলগুলো ভারতের ভোটারদের সমর্থনের নিরিখে 45% প্রতিনিধিত্ব করে। 45%। আবেদনকারী দলগুলোর মধ্যে ছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আরজেডি, ভারত রাষ্ট্র সমিতি, বিআরএস, আপ, এনসিপি, শিবসেনা, উদ্ধব গোষ্ঠী, সিপিআইএম, সিপিআই, সমাজবাদী পার্টি এবং জেএমএম। তাদের প্রধান দাবি ছিল এক, রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার এবং রিমান্ডের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করতে হবে। দুই, গ্রেপ্তারের আগে একটা ট্রিপল টেস্ট নিশ্চিত করা, যেখানে দেখা হবে অভিযুক্ত ব্যক্তি কি পালিয়ে যেতে পারেন নাকি সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারেন। তিন, পিএমএলএ আইনের কঠোর জামিন শর্ত যেগুলো আছে অনুচ্ছেদ 21-এর, মানে আমাদের মৌলিক অধিকারের, জীবন এবং স্বাধীনতার অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এটা ঘটনা যে সুপ্রিম কোর্ট এই আবেদনকে স্বীকৃতি দেয়নি, কিন্তু বিরোধী দলগুলো একবার নয় বারবার ইডি, সিবিআই বা এজেন্সিগুলোকে বিরোধীদের পেছনে লেলিয়ে দেবার বিরুদ্ধে সরব হয়েছে। ইন্ডিয়া জোটের বৈঠকে এ নিয়ে প্রস্তাব পাশ করা হয়েছে। হ্যাঁ, দেশের প্রত্যেক বিরোধী দল এই এজেন্সির ব্যবহার নিয়ে বারবার কথা বলেছে। 14ই মার্চ 2023 সীতারাম ইয়েচুরি তখনও বেঁচে লোকমত কনক্লেভে তিনি অভিযোগ করছেন যে ইডি এবং সিবিআইকে বিরোধীদের হেনস্থা করতে, ভালো করে বুঝুন, ইডি এবং সিবিআইকে বিরোধীদের হেনস্থা করতে এবং তাদের ঐক্য ভাঙার জন্য ব্যবহার করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছিলেন যে গত 9 বছরে কনভিকশন রেট মাত্র 0.5% হওয়া সত্ত্বেও তদন্ত থামছে না কেন, এবং কেন বিজেপিতে যোগ দেওয়া নেতাদের বিরুদ্ধে মামলাগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। সিপিআইএম পলিট ব্যুরো দল হিসেবে নভেম্বর 2021, মার্চ 2023 ইডি এবং সিবিআই ডিরেক্টরদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করে জানাচ্ছে যে এই সংস্থাগুলো এখন শাসক দলের রাজনৈতিক শাখা হিসেবে কাজ করছে। রাজনৈতিক শাখা হিসেবে কাজ করছে, অর্থাৎ এই ইডি এবং সিবিআইকে দিয়ে রাজনৈতিক কাজ করানো হচ্ছে। মাথায় রাখুন, ঠিক এই একই কথাই কিন্তু মমতা বলছেন যে ওরা রাজনৈতিক কাজ করতে কলকাতায় এসেছিল। আমাদের রাজনৈতিক সহায়ক যে গোষ্ঠী, যে কোম্পানি, তাদের ঘর এবং তার মালিকের ঘর সার্চ করছে আমাদের রাজনীতির বিরুদ্ধে তথ্য জোগাড় করার জন্য। সিপিআইএম কিন্তু এই কথাটা বলেছিল যে রাজনৈতিক শাখা হিসেবে কাজ করছে। 2023 সালের মার্চে রাহুল গান্ধী এবং মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে ব্যবস্থার তীব্র নিন্দা করে পলিট ব্যুরো একে বিজেপির স্বৈরতান্ত্রিক চরিত্র হিসেবে বর্ণনা করেছিল। 2023 সালের অক্টোবরে ডি রাজা, সিপিআইএম, ইডির অভিযানকে বিরোধীদের ভয় দেখানো
এবং শারীরিক নিগ্রহের একটা অস্ত্র হিসেবে জানিয়েছিলেন যে এটা একটা অস্ত্র হয়ে উঠেছে। 2025 সালে 26 ডিসেম্বর দলের শতবর্ষ উৎসবে তিনি বলেছিলেন যে বিজেপি আরএসএস জোট সংবিধান এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য একটা ফাঁসিবাদী আতঙ্ক। অখিলেশ যাদব জানুয়ারি 19 উত্তরপ্রদেশের অবৈধ খনি মামলার সিবিআই তদন্তের প্রেক্ষিতে তিনি বলেছিলেন বিজেপি আসলে তাদের আসল চেহারা দেখাচ্ছে এবং সমাজবাদী পার্টি বিএসপির জোট আটকাতে এই তদন্তকে ব্যবহার করা হচ্ছে। অখিলেশ যাদব 2024 সালের 29 ফেব্রুয়ারি সিবিআই এর সমন পাওয়ার পরে বলেছিলেন সিবিআই বিজেপির একটা শাখা। 2023 সালের 11 মার্চ ইডি অভিযানের পরে তেজস্বী যাদব আরজেডির তিনি ইডিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন যে সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না, তাদের যে সিজার লিস্ট সেটা বার করুন, আমরা কথা বলে নেব। 2025-এর 19 মার্চ লালু প্রসাদ যাদবের জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেছিলেন বিজেপি বিরোধীদের ভয় পায় বলেই সিবিআই ইডি এবং আয়কর বিভাগকে অপব্যবহার করছে। জুন 2023 সেন্থিল বালাজি ইনি ডিএমকের একজন মন্ত্রী, তাকে গ্রেপ্তারের পরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বলেছিলেন আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, এর পরিমাণ সহ্য করার ক্ষমতা আপনাদের নেই, এটা হুমকি নয়, এটা একটা সতর্কবার্তা। তিনি একে এক অঘোষিত জরুরি অবস্থা হিসেবে তুলনা করেছিলেন। 2025 সালে 16 আগস্ট আই পেরিয়াসামির বাসভবনে অভিযানের সময় কানিমোজি অভিযোগ করেন, আরেকজন ডিএমকে নেতা তিনি অভিযোগ করছেন যে বিজেপি বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। হেমন্ত সোরেন জানুয়ারি ফেব্রুয়ারি 2024 গ্রেপ্তারের আগে একটা ভিডিও বার্তায় বলেছিলেন যে যারা দরিদ্র আদিবাসীদের ওপর অত্যাচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে তিনি তার গ্রেপ্তারকে লোকসভা ভোটের আগে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছিলেন। 2023 সালের 5 মার্চ 9টা বিরোধী দলের নেতা, যাতে তৃণমূল, আপ, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা, উদ্ধব এবং বিআরএস ছিল, প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখে জানিয়েছিল যে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের মধ্যে দিয়ে ভারতে গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রে ভারত বদলে যাচ্ছে। এবার এই প্রেক্ষিতে আসুন এই মুহূর্তে যে ইস্যু নিয়ে বাংলা তোলপাড় সেই ইস্যুতে ফেরা যাক। এতক্ষণ আলোচনার মূল কথা হলো বিরোধীরা মনে করেন দেশ জুড়ে বিজেপি সরকার ইডি সিবিআই এজেন্সিগুলোকে বিরোধীদের হ্যারাস করার, চুপ করাবার জন্য কাজ করছে। ইডি সিবিআই বিজেপির রাজনৈতিক শাখা হিসেবে কাজ করছে। তো এই রাজ্যে ইডি এলো, নির্বাচন আসছে, ইডি আসবে না? এলো ইডি, কিন্তু এবারে নেতাদের বাড়িতে নয়, আইপ্যাকের মালিকের বাড়ি আর দপ্তরে। হ্যাঁ, নির্বাচনের আগে যে দপ্তরে তৃণমূল দলের সব তথ্য, সব ডেটা, সব তালিকা রাখা আছে, সেই দপ্তরে ইডি হানা দিল। সে ইডি কেন বলছে, মানে কেন তারা হানা দিলেন, শুনলে অবাক হয়ে যাবেন। 2020-তে মানি লন্ডারিং কেসের তদন্তে তারা এসেছেন। 2020 মানি লন্ডারিং কেসের তদন্ত চলছে। সেই তদন্তের মধ্যে এই এতদিন পরে তারা 2026-এ মনে করলেন ইলেকশনের আগে, নির্বাচনের কমাস আগে 2020 সালের মামলা তদন্ত করতে এলেন এবং আমরা ঘাস খাই, ওনারা যা বলছেন, ইডির প্রভুরা যা বলছেন আমাদের সেটা মেনে নিতে হবে। কিন্তু কেবল ইডির প্রভুরা বিশ্বাস করলে তো ল্যাটা চুকেই যেত। ওরা তো ওই জন্যই এসেছে, ওরা তো বিজেপির রাজনৈতিক শাখা, তারা যা বলছে তারা বলবি। বিজেপি একে সমর্থন করছে, এটাও স্বাভাবিক। ইনফ্যাক্ট বিজেপি ইডি কিছু বলার আগে বিজেপি বেশি বলছে, বোঝাই যাচ্ছে যে এটা বিজেপির শাখা। বেশ, বাংলায় তৃণমূলের বিরোধী সিপিএম বা বাম বা কংগ্রেস নেতারা মনে করছেন যে এ রাজ্যে ইডি চোর ধরতে এসেছে। তাদের সমর্থকরা ফেসবুক ভরিয়ে দিচ্ছেন ধর ধর ধর, চোর চোর চোর, মানে ইডি চোর ধরতে এসেছে। ওনারা কিন্তু মনে করেন এ রাজ্যে ইডি কিন্তু ইডি, এ রাজ্যে সিবিআই কিন্তু সিবিআই, এ রাজ্যে কিন্তু তারা বিজেপির এজেন্সি নয়, তারা এ রাজ্যে ঠিক কাজ করতে এসেছে। ঠিক সেভাবে যখন পিনারাই বিজয়নের কাছে ইডির নোটিশ যায়, কেরালার কংগ্রেস নেতারা মনে করেন ওটা ঠিকই আছে। দিল্লিতে আপের নেতাদের ইডি কেন ছেড়ে দিল, এই প্রশ্ন দিল্লির কংগ্রেস নেতাদের। হ্যাঁ, সমস্যাটা এখানে। 2026 এক মরণ বাঁচন লড়াই। বিজেপি হারলে আগামী 10-20 বছর বাংলাতে প্রদীপ জ্বালানোর লোক বিজেপি পাবে না।
আর ঠিক উল্টো দিকে তৃণমূল যদি হারে তাহলে দলটাই থাকবে না। কাজেই দল বাঁচাতে, সরকার বাঁচাতে মরিয়া তৃণমূল নেত্রী ঢুকে পড়লেন, যাবতীয় ডকুমেন্ট, কাগজ ইত্যাদি নিয়ে বাইরে চলে এলেন। মানে উনি বলেছেন বাইরে নিয়ে এসেছি, কতটা নিয়ে আসতে পেরেছেন কতটা নিয়ে আসতে পারেননি যাই না। কিন্তু কিছু লোক নাকি অবাক, তারা শিশু ভোলানাথ, তাই অবাক। কেন অবাক? অবাক কারণ তাদের কথা হলো, কেউ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকালো না? নেকু ষষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখেছেন কোনোদিনও? ওনাকে আটকানোর জন্য যে দম দরকার, ইডি টিমের সেই দম আছে? মনে করেন নাকি এটা? দম নেই বলে আটকায়নি, আটকাতে পারেনি, কিন্তু সে কথা বাদ দিন, ঘটনা তো ঘটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি আর দপ্তর থেকে যা যা নেবার নিয়ে চলে এসেছেন। এবার বিজেপি তার চরম নিন্দে করছে, খুব স্বাভাবিক। তারা একটা টাস্ক দিয়ে ইডিকে পাঠিয়েছিল, সেটা হয়নি, তাদের তো রাগ হবেই। কিন্তু এখন তারাও পড়েছেন জাতাকলে। শুনলাম ইনস্ট্রাকশন এসেছে এ নিয়ে খুব বাড়াবাড়ি কিছু না করতে, কারণ মমতা যা করছেন তাতে ইডি এক কেন্দ্রীয় ভিজিলেন্স সংস্থা, তার কাজে বাধা দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করতে হবে। আর অমিত শাহ থেকে যে কোনো সুস্থ মানুষ জানে যে মমতাকে গ্রেপ্তার করলে সরকার হাতে আসবে না, রাজ্য জুড়ে যে হাওয়া উঠবে তাতে খড়কুটোর মতো উড়ে যাবে বিজেপি। কিন্তু মুখে তো কিছু বলতে হয়, ওনাদের কেন্দ্রীয় নেতারা, রাজ্যের নেতারা নানান কথা বলছেন, বলবেন। কিন্তু অন্য দলের অবস্থান কি? মোহাম্মদ সেলিম, যিনি মাত্র গতবার অনেকদিন পরে, গত ইলেকশনে, লোকসভা ইলেকশনে অনেকদিন পরে নিজের জামিন বাঁচাতে পেরেছিলেন, সেই সিপিএম নেতা বলেছেন চুরি ধরা পড়ে যাবে, এই জন্যই নাকি মমতা তড়িঘড়ি ফাইল ইত্যাদি নিয়ে গেলেন, ওটা তদন্ত হওয়া দরকার। মানে ওই যে নিয়ে এসছেন তার তদন্ত হওয়া দরকার। মানে 2020 সালের মানি লন্ডারিং এর জন্য কাগজ ওনাদের দপ্তরে, মানে ওনাদের বক্তব্য যেটা কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা ইত্যাদি দপ্তরে সাজিয়ে রাখা ছিল। 2020 সালের মানি লন্ডারিং এর মামলা চলছে। এমন নয় যে হঠাৎ করে একটা এসছে অন্য কোনো, আচ্ছা পেয়েছি এত টাকা আছে, এরম নয়। তা কাগজ ওনাদের দপ্তরে সব সাজিয়ে রাখা ছিল, মমতা গিয়ে সেই কাগজপত্র নিয়ে চলে এলো, না হলে মানি লন্ডারিংটা ধরা পড়ে যেত। ভেবে অবাক হয়ে যেতে হয়। এই বুদ্ধি নিয়ে উনি সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য, রাজ্য সম্পাদক। ওনার দল মনে করে, কেবল মনেই করে না, সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়েছে যে বিরোধীদের হ্যারাস করার জন্য ইডিকে কাজে লাগানো হচ্ছে। কিন্তু তিনি সেই বাংলাতে এসে ইডিকে সেভিয়ার বলে মনে করেন ইডি সত্যিই চোর ধরতে এসেছিল, কিন্তু কেন ধরছে না। এবং তারপরে আবার সেই সেটিং এর তত্ত্ব। হ্যাঁ, কেরালাতে কংগ্রেস বিজেপি সেটিং হয়েছে, কমরেড পিনারাই বিজয়ন বলেছেন। এদিকে কমরেড সেলিম বলছেন বাংলাতে বিজেপি তৃণমূলের সেটিং হয়েছে। অক্ষমের সেটিং তত্ত্ব। মমতা যা করছেন সেটাই করা উচিত। হ্যাঁ, মুখোমুখি দাঁড়ানো, তিনি দাঁড়িয়েছেন। আত্মসমর্পণ চেয়ে দেখুন না, ওই হিমন্ত বিশ্ব শর্মার দিকে, অজিত পাওয়ারের দিকে, নারায়ণ রানের দিকে, অ্যাটলিস্ট শুভেন্দু অধিকারীর দিকে। বিজেপিতে যোগ দিলে ইডি সিবিআই তো আসবে না, তো জানা আছে। মমতা কি সেটা জানেন না? মমতা এই মুহূর্তে দেশে বিজেপি বিরোধী সব থেকে বড় চেহারা। অন্তত দুবার সব শক্তি দিয়ে তাকে হারানো যায়নি, তিনি বিজেপিকে হারিয়েছেন। এবারে সমস্ত শক্তি দিয়ে মাঠে নেমেছে বিজেপি। হ্যাঁ, টাকা পয়সা, ইডি সিবিআই সব নিয়ে। অন্যদিকে একটা রাজ্যে এখনো টিকে আছেন মমতা, কতদিন থাকবেন জানা নেই, কিন্তু লড়ে যাচ্ছেন। এই এজেন্সি দিয়ে বিরোধীদের মুছে দেবার চক্রান্তকে সামলেই তিনি টিকে আছেন। এটা বলার মানে কি এরকম নাকি যে এর আগে 47 থেকে স্বাধীন ভারতবর্ষে সরকারগুলো পুলিশ, ভিজিলেন্স এজেন্সিগুলোকে এরকম কাজে লাগাতো না? আলবাত লাগাতো। নেহরুর সময় খুব কম ছিল, কিন্তু ছিল বই কি। কেরালার প্রথম নির্বাচিত সরকারকে ফেলেছিল, বাম সরকারকে ফেলেছিল তো কংগ্রেসের সরকার, নেহরুর সরকার। সেই সময় বিরাট চেষ্টা করা হয়েছিল যাতে জিপ কেলেঙ্কারির খবর না বেরোতে পারে। তারপরে ইন্দিরা গান্ধীর সময় তো আমরা জঘন্য জরুরি অবস্থা দেখেছি, তারপরে আমরা এসমা দেখেছি, নাসা দেখেছি, প্রেস বিল দেখেছি। ইউএপিএ তো নিয়ে এসেছিল কংগ্রেস সরকার, চিদাম্বরম। এজেন্সির ব্যবহার আমরা দেখেছি, কিন্তু ওই এক জরুরি অবস্থার কথা বাদ দিলে সেই এজেন্সির ব্যবহারের মধ্যে এখনকার নগ্ন চেহারা আমরা কখনো দেখিনি। কারণ তখন দেশের শাসক দল আর বিরোধী দলের মধ্যে তুমুল বিরোধিতার পরেও এই অসম্ভব তিক্ততা ছিল না। তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ীর শরীরে প্রায় দুরারোগ্য অসুখ বাসা বেঁধেছে। রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী, কবেকার কথা বলছি। আর তার চিকিৎসা এদেশে সম্ভব নয়। অটল বিহারী বাজপেয়ীর পক্ষে বিদেশে গিয়ে সেই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব ছিল না। রাজীব গান্ধী খবর পেয়েছিলেন কারোর মাধ্যমে। অটল বিহারী বাজপেয়ী এবং আরো কয়েকজনকে আমেরিকাতে একটা ডেলিগেশনে পাঠিয়েছিলেন, সেখানেই অটল বিহারী বাজপেয়ীর চিকিৎসা হয়েছিল। এখন ভাবা যায়, গুলি করে মেরে ফেলছে না, এটাই ঢের। হ্যাঁ, এটাই মনোভাব শাসক দলের বিরোধী নেতাদের ব্যাপারে।
আর আগে শাসক দলের নিজেদের একটা চক্ষু লজ্জা ছিল, কারোর কারোর বন্ধুত্বের সম্পর্ক ছিল, তাদের ছেলে মেয়েরা একসঙ্গে পড়তেন, কাজেই কথা নেই বার্তা নেই জেলে পুরে দিলাম এমনটাও সম্ভব ছিল না। সিদ্ধার্থ রায় জ্যোতি বসুকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে মিটিং করিয়েছিলেন। হ্যাঁ, সিদ্ধার্থ রায় জ্যোতি বসুর বন্ধু ছিলেন। কিছুদিন আগে পর্যন্ত এসব ছিল। 2014-তে বিজেপি আসার পর থেকে বিষয়টা বদলে গেছে, কোল নলছে বদলে গেছে। প্রায় প্রতিটা বক্তৃতাতে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাদের দেশ বিরোধী, দেশদ্রোহী বলছেন, যারা প্রতিবাদ করছে তাদেরকে দেশদ্রোহী বলছেন, তাদের আর তিনি যখন বলছেন তার তলায় সমস্ত ভক্তরা তাদেরকে দেশদ্রোহী বলছেন, তাদেরকে দেশ বিরোধী বলছেন। আর এজেন্সিগুলোকে ব্যবহার করছেন যেমনটা পুরোনো দিনের জমিদাররা করতো, লেটেল বাহিনী পাঠিয়ে দিত, যা বেঁধে নিয়ে আয়, যতক্ষণ না জমি লিখে দিচ্ছে বেঁধে রাখ, জলও দিবি না। হ্যাঁ, এখন সেটাই চলছে। দেখুন না পরিসংখ্যান দেখুন, 2004-2014 ইউপি এর সময় 72 জন রাজনৈতিক নেতাদের মধ্যে 53 থেকে 60% ছিলেন বিরোধী। মানে 53 থেকে 60% যদি বিরোধী থাকে তাহলে 40% কংগ্রেস দলের নেতাদের বিরুদ্ধে মামলা করেছিল কংগ্রেস সরকার। একটু মনে করে দেখুন, ইউএপিএ 2 এর সময় কংগ্রেসের সুরেশ কালমাদি, ডিএমকে রাজা কানিমোজি, এদের বিরুদ্ধে সিবিআই এর মামলা তো হয়েছিল। আর 2014-2024 এনডিএর সময় 121 জন নেতাদের ইডির যে মামলা হয়েছে, 95% নেতা হচ্ছে বিরোধী। 121 জনের মধ্যে 114 জনের মতো বিরোধী নেতাদের ধরা হয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ডেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ধরে জেরা করা হচ্ছে। ইডি সিবিআই সামনে তাদেরকে দাঁড়াতে হয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলা, এয়ারসেল ম্যাক্সিস মামলা, সেগুলোকে রাজনৈতিকভাবেই কাজে লাগানো হচ্ছে। আমরা সবাই জানি এটা। ইডির তালিকায় থাকা নেতাদের মধ্যে কংগ্রেস সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 24 জন। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলার সময় 6 ঘন্টা, 8 ঘন্টা ধরে জেরা করা হয়েছে, 12 ঘন্টা একবার। এটাকে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কি বলা যাবে? প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, তার ছেলে কার্তি চিদম্বরম আইএনএক্স মিডিয়া মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে কেবল গেছেন নয়, 1 বছরের বেশি জেলে ছিলেন চিদম্বরম। আম আদমি পার্টি সম্ভবত গত 3 বছরে কেন্দ্রীয় সংস্থাগুলো সবচেয়ে কড়া নিশানা হয়ে উঠেছে। আম আদমি পার্টি দিল্লির আবগারি নীতি, লিকার পলিসি সংক্রান্ত তদন্ত, আপের কাঠামোই ভেঙে দিয়েছে। 2023 সালে 26শে ফেব্রুয়ারি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে সিবিআই গ্রেপ্তার করেছিল। পরবর্তীকালে ইডির তদন্ত আরো গড়ায়। আপের থেকে দাবি করা হয়েছিল যে গত 10 বছরে 230টার বেশি মামলা করা হয়েছে, একটাও আদালতে প্রমাণিত হয়নি। মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালকে, মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সবাইকে দিল্লির জেলে পুরে দেওয়া হলো। কিন্তু এই যে হাজার হাজার মামলা, তার ভিত্তি কতটা আছে? সংসদে সরকারের তথ্য বলছে এই হার ভীষণ নগণ্য। 2015 থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত ইডি 5,892টা, মাথায় রাখুন, 5,892টা মামলা দায়ের করেছে। এর মধ্যে মাত্র 15টা মামলায় দোষী সাব্যস্তকরণ সম্ভব হয়েছে। 15টা 5,892টা মামলা দায়ের হয়েছে, আর 15টা মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। মোট দায়ের করা মামলার সাফল্যের হার হচ্ছে গিয়ে 0.25 থেকে 0.07 এর মধ্যে। মোট দায়ের করা মামলা ছিল 5,892, যেগুলো 10 বছরে মোট এফআইআর বা ইসিআর করা হয়েছে। যে মামলাগুলোর বিচার শেষ হয়েছে তার সংখ্যা হচ্ছে গিয়ে 42 থেকে 53, একদম পুরো সঠিক এটা পাওয়া যায়নি। নিষ্পত্তি হওয়ার মামলা, মানে যেগুলো নিষ্পত্তি হয়ে গেছে কিন্তু রায় সবটা বেরোয়নি, 18টা। আর দোষী সাব্যস্ত হওয়া মামলা হচ্ছে 16টা। নিষ্পত্তি হয়ে বলেছে না ঠিক আছে ছেড়ে দেওয়া হলো। 16টা মামলায় কেবলমাত্র দোষী সাব্যস্ত হয়েছে। আর বিচারহীন কারাবাসে কতজন বসে আছে? 1,739 জন। এটাই এজেন্সির ছবি, খুব পরিষ্কার বলে দেয়। অপরাধ, চুরি, দুর্নীতি দূর করার জন্য, আটকানোর জন্য নয়, ইডিকে ব্যবহার করা হচ্ছে কেবলমাত্র বিরোধীদের মোকাবিলা করার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যারা মনে করি সব শক্তি দিয়ে বিজেপির বিরোধিতা করাটা জরুরি, কারণ সারা দেশ জুড়ে যারা বিজেপি বিরোধী জোট তৈরি করছে তারাই এ রাজ্যে এই প্রশ্নে বিভক্ত। রাজ্যে মমতা ক্ষমতায় আছেন, তো সিপিএম কি করবে? সমর্থন করবে? বামেরা কি করবে? বিভিন্ন দুর্নীতি, দাদাগিরি, রাজ্যের কৃষক, শ্রমিক, গরিব মানুষের স্বার্থবিরোধী কাজের বিরোধিতা করবে না? 100 বার করবে, করাই তো উচিত। পাল্টা প্ল্যান দেবে, পাল্টা স্লোগান দেবে, পাল্টা কর্মসূচি নিয়ে রাস্তায় নামবে। কিন্তু যে প্রশ্নে সারা দেশ জুড়ে বিরোধীরা একমত,
ইডি সিবিআই আজ বিজেপির মোদী শাহ সরকারের হাতিয়ার, সেই প্রশ্নে রাজ্যে এসে আর একটা অবস্থান, তাদের অবস্থানকে হাস্যকর করে তুলছে, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন তারা, তাদের বিজেপি বিরোধিতাকেই প্রশ্নের মুখে তুলে দিচ্ছে। এটা না বোঝার মতো শিশু তো তেনারা নন। তাহলে কি এটা এক ধরনের অ্যাডজাস্টমেন্ট, বোঝাপড়া? ঠিক যেভাবে বামেদের 22-23% ভোট এক ঝটকায় বিজেপির দিকে চলে যায়, সেরকম একটা কিছু। তাহলে জেনে রাখুন, তৃণমূল বিজেপির সামনে যে প্রতিরোধ তুলে ধরেছে, সে প্রতিরোধ যদি ভেঙে যায়, আপনাদের চিহ্ন মাত্র থাকবে না। আজ এই মুহূর্তে ওই এজেন্সি রাজের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রুখে দাঁড়িয়েছেন, সেটাই পথ। এজেন্সি রাজকে মুখোমুখি প্রতিরোধ করাটাই পথ, নন্য পন্থা বিদ্যতে, আর কোনো পথ নেই। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।